of Howrah Bardhaman local via main line will leave platform number 2 at 6:20 hours. নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন, প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আজকে চলেছি ইতিহাসের সাক্ষী হতে বর্ধমানে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইমাত্র আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছলাম। এবার যেহেতু সামান্য টিফিন করে তারপরে আমরা টোটো করে আমরা সাইড সিনে বেরোবো। দেখতে থাকুন, চলুন। আমরা বর্ধমানের আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘোরাঘুরির জন্য একটা টোটো বুক করে নিয়েছি। ভাড়া পড়লো 600 টাকার মতন। টোটো চালকের নাম, ফোন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো নবাবহাটার 108 শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে নবাবহাটার 108 শিব মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। চলুন দেখতে থাকুন। আমরা এখন এসে পড়েছি নবাবহাটার 108 শিব মন্দিরে। 2 টাকা মূল্যে টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে টিকিট। এখানে অপূর্ব একটা শান্ত নিরিবিলি পরিবেশ বিরাজমান, আপনাদের মনকে মুগ্ধ করবেই। শোনা যায় 1788 খ্রিস্টাব্দে তৈরি হয় এই মন্দির। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 2 বছরের মতন সময় লেগেছিল। 108 রুদ্রাক্ষের মালা যেমন একই সুতোর মধ্যে সুসজ্জিত থাকে, ঠিক তেমনিভাবে এই শিব মন্দিরটিও 108 রুদ্রাক্ষের মালার মতন সুসজ্জিতভাবে রয়েছে। এটি প্রথমে পোড়ামাটির কারুকার্য ছিল, কিন্তু পরবর্তী সময়ে তা রিপেয়ার করায় তা ক্ষয়ে গেছে। বাংলার আটচালা আদলে তৈরি এই মন্দিরটি। বর্ধমানের রাজা তিলকচাঁদের পত্নী রানী বিষ্ণুকুমারী হঠাৎ একদিন রাতে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। দেখুন কত সুন্দর, মনোমুগ্ধকর, শান্ত নিরিবিলি পরিবেশ।
এই সেই বটবৃক্ষ। কারুর কোনো মানসিক থাকলে ঢিল বেঁধে এখানে মনস্কামনা জানায়। মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে ভগবান শিবের কাছে পূজা নিবেদন করে থাকে। মন্দিরের একেবারে মাঝে সুবিশাল একটি পবিত্র পুকুর রয়েছে। এখান থেকে জল তুলে ভগবান শিবের মাথায় জল অর্পণ করা হয়। আমাদের পরবর্তী গন্তব্য বর্ধমান জুওলজিক্যাল পার্ক। 108 শিব মন্দির থেকে জুওলজিক্যাল পার্কের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আমরা এসে গেছি বর্ধমান জুওলজিক্যাল পার্কে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য 5 থেকে 8 বছর বয়সের পর্যন্ত 10 টাকা এবং 8 বছরের ঊর্ধ্বে 25 টাকা। এই আমরা টিকিট কেটে প্রবেশ করছি। চলুন দেখতে থাকুন।
জুলজিক্যাল পার্কের মধ্যে একটি মিউজিয়াম আছে। এখানে আদিবাসী মানুষদের জীবনযাত্রা এবং তাদের বেঁচে থাকার লড়াই ইত্যাদি ইত্যাদি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা অবশ্যই ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য বর্ধমান সায়েন্স সেন্টার। আমরা ইতিমধ্যে এসে পড়েছি বর্ধমান সায়েন্স সেন্টারে। টিকিটের মূল্য 25 টাকা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে টিকিট, চলুন দেখতে থাকুন।
সায়েন্স সেন্টারের পেছনের দিকে একটা সুবিশাল শিশুদের পার্কও রয়েছে। পার্কটিতে অবশ্যই ঘুরে আসবেন, মনোরঞ্জনের আদর্শ জায়গা, বেশ ভালো লাগবে। এবার আমাদের পরবর্তী গন্তব্য আলমগঞ্জের শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর শিব মন্দির, যাকে আমরা মোটা শিব বা বুড়ো শিব বলে থাকি। সায়েন্স সেন্টার থেকে মোটা শিব বা বুড়ো শিব মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। শোনা যায় 1972 সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। ঠিক সেই সময় হঠাৎই পাথরের গায়ে আঘাত লাগে। কৌতূহলবশত আশেপাশের অংশটি খোঁড়া হলে মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশালাকার এই শিবলিঙ্গটি। পরে মাটি থেকে তুলে স্থাপন করা হয় এই শিবলিঙ্গটি। 25শে শ্রাবণ মাসে বাবার আবির্ভাব ঘটে, তাই শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হজরত পীর বাবা খক্কর শাহের সমাধিক্ষেত্র। ইতিহাস থেকে শোনা যায় খক্কর শাহ জন্মগ্রহণ করেছিলেন কাবুলে। পূর্ব নাম ছিল শাহ মোহাম্মদ। তার অদ্ভুত অলৌকিক কীর্তি এতটাই সাড়া জাগানো ছিল যে লোকমুখে প্রচার হতে বেশি দিন সময় লাগেনি। তাই সব ধর্মের মানুষেরা তার প্রতি আকৃষ্ট হয়ে তার ভক্ত হয়েছিলেন। আবার এও শোনা যায় ওনার সমাধির পাশে যে গাছটি রয়েছে এটা নাকি উনি নিজের হাতেই লাগিয়েছিলেন। গাছটি কত বছরের পুরনো তা সকলের কাছে অজানা। জানা যায় কোনো একটা সময় ওই গাছটি কাটতে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, তাই সেই গাছটি কাটা আর হয়নি। কেউ যদি কোনো কিছু মন থেকে চায় তা সহজেই ফল পাওয়া যায়। এখানে পীর বাবার প্রসাদ এবং আশীর্বাদ নিতে ভুলবেন না যেন। এরপর আমাদের পরবর্তী গন্তব্য সর্বমঙ্গলা মায়ের মন্দির। চলুন দেখতে থাকুন। এখন আমরা এসে পড়েছি শের আফগান ও পীর বাহারাম সাক্কার সমাধিক্ষেত্র। দুটোই পাশাপাশি। এখানকার ইতিহাস যেন নীরব সাক্ষী। চলুন ইতিহাসটি আপনাদের সাথে শেয়ার করি। শের আফগানের জন্ম পারস্য দেশে। ভালো যোদ্ধা হওয়ায় মুঘল সেনায় খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যায়। এরপরই তিনি মুঘল সম্রাট আকবরের সংস্পর্শে আসলে অল্প সময়ের মধ্যে সম্রাটের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হয়ে ওঠেন এবং তার সাথে সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীরও বিশ্বস্ত বন্ধুর মতন হয়ে ওঠেন। আর ঠিক সেই সময় শের আফগান 1594 সালে মেহরুন্নিসাকে বিয়ে করেন, কিন্তু জাহাঙ্গীরও মেহরুন্নিসাকে পাগলের মতন ভালোবাসতেন।
আকবর তা মেনে না নিলে 1605 সালে আকবরের প্রতি বিরুদ্ধ আচরণ করে জাহাঙ্গীর সিংহাসনে বসেন। বিশ্বস্ত শের আফগান কিন্তু আকবরের পক্ষত্যাগ করেননি। এরপরই শুরু হয়ে যায় বন্ধুত্বের প্রতি বিশ্বাসঘাতকতা। তাই তাকে লাহোর থেকে সুদূর এই বর্ধমানে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময় জাহাঙ্গীরের সৎ ভাই কুতুবউদ্দিন বর্ধমানের জায়গিরদারি কাজে নিযুক্ত থাকায় শের আফগানকে বিরুদ্ধে দোষী সাব্যস্ত করলে কুতুবউদ্দিনকে বলা হয় তাকে বিচারালয়ে আনতে। শের আফগান ধরা দিতে রাজি না হওয়ায় কুতুবউদ্দিন কৌশলে তাকে ধরতে গেলে কুতুবউদ্দিনকে আক্রমণ করে তাকে হত্যা করেন শের আফগান। এবং ঠিক সেই সময় কুতুবউদ্দিনের অনুচরদের হাতে মারা যায় শের আফগানও। শের আফগানের মৃত্যুর পর মেহেরুন্নিসাকে দিল্লির সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কয়েক বছর পর জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়। তারপরেই তিনি হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের অন্যতম ক্ষমতাবতী নারী নূরজাহান। নূরজাহানের নাম বর্ধমানের ইতিহাসের সঙ্গে এতটাই জড়িত তা অনেকে বিস্মিত। আর এই বর্ধমানেই শায়িত আছেন দুই বীর যোদ্ধা শের আফগান ও তার প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দিন, পাশাপাশি চিরকালের জন্য। বন্ধুরা, আমার এই ব্লগ আজ আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর অবশ্যই লাইক শেয়ারটা করবেন, ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই রাখলাম। আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।